হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব ক্লাস 11-এর পলিটিক্যাল সায়েন্সের দ্বিতীয় চ্যাপ্টারের রাষ্ট্র এবং সরকারের মধ্যে পার্থক্য, রাষ্ট্র যে বৈশিষ্ট্যগুলি তার পরিপ্রেক্ষিতে ভারতের বিভিন্ন অঙ্গরাজ্য সেগুলিকে কেন রাষ্ট্র বলা যায় না, জাতিপুঞ্জ কি রাষ্ট্র, সরকারের সঙ্গে রাষ্ট্রের পার্থক্য, সমাজের সঙ্গে রাষ্ট্রের পার্থক্য, রাষ্ট্র এবং সামাজিক সংঘের মধ্যে পার্থক্য, এই বিষয়গুলি নিয়ে আজকে আমি আলোচনা করব। রাষ্ট্র কাকে বলে? ইতিপূর্বে আমার আগের ভিডিওতে তোমরা আলোচনা শুনেছ। রাষ্ট্র একটা স্থায়ী প্রতিষ্ঠান, রাষ্ট্র একটা বিমূর্ত ধারণা, রাষ্ট্রের জনসমষ্টি আছে, রাষ্ট্রের নির্দিষ্ট ভূখণ্ড আছে, সরকার সার্বভৌম ক্ষমতা, স্থায়িত্ব, অন্যান্য রাষ্ট্রের স্বীকৃতি এবং জাতীয়তাবাদ, এই সমস্ত বৈশিষ্ট্যগুলি রাষ্ট্রের ক্ষেত্রে আছে। এগুলি তোমরা আগের ভিডিওতে আলোচনা শুনেছ। আজকের যে আলোচনার বিষয় সেটা হলো যে ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র প্রভৃতি যে রাজ্য, অঙ্গরাজ্য, এগুলিকে স্টেট বলা যায় কি না, বা এগুলিকে কেন স্টেট বলা যাবে না তার আলোচনা। তোমরা জানো ভারতবর্ষ একটি যুক্তরাষ্ট্রীয় কাঠামোর দেশ, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর রাষ্ট্র। এখানে বর্তমানে 28টি অঙ্গরাজ্য আছে এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে। দিল্লি রাজধানী, তোমরা জানো দিল্লি হলো জাতীয় রাজধানী অঞ্চল। 1991 সালে দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চল থেকে জাতীয় রাজধানী অঞ্চলে পরিণত হয়েছে। পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, উত্তরপ্রদেশ, এই যে রাজ্যগুলিকে আমরা কেন রাষ্ট্র বলি না, আর বাংলাদেশ, নেপাল, ভুটান এগুলিকে রাষ্ট্র বলে জানি? আমরা এই যে অঙ্গরাজ্য, পশ্চিমবাংলা, বিহার, উড়িষ্যা, এই সমস্ত রাজ্যগুলি হচ্ছে ভারত যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য। কারণ এগুলির সার্বভৌম ক্ষমতা বা চূড়ান্ত ক্ষমতা বা অপ্রতিহত ক্ষমতা বলে কিছু নেই। দেখো, রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ উপাদান বা বৈশিষ্ট্য বা ক্যারেক্টার হলো জনসমষ্টি। পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা প্রভৃতি অঙ্গরাজ্যের প্রত্যেক অঙ্গরাজ্যেরই নির্দিষ্ট জনসমষ্টি আছে। সেদিক থেকে আপাত দৃষ্টিতে মনে হতে পারে এগুলি স্টেট বা রাষ্ট্র, কিন্তু এগুলি স্টেট নয়, এগুলি হচ্ছে ভারতের অঙ্গরাজ্য। ভারতবর্ষের
রাজ্যগুলিতে জনসমষ্টি আছে। ভারতবর্ষের রাজ্যগুলিতে ভূখণ্ড আছে, নির্দিষ্ট আয়তনের ভূখণ্ড আছে, প্রত্যেক অঙ্গরাজ্যের আয়তন আছে, ভূখণ্ড নির্দিষ্ট আছে, সীমানা নির্দিষ্ট আছে, সরকার আছে, রাজ্যগুলির স্থায়িত্ব আছে। পার্লামেন্ট আইন তৈরি করে অঙ্গরাজ্যের নাম পরিবর্তন করতে পারে, অঙ্গরাজ্য পুনর্গঠন করতে পারে, একটা রাজ্যকে বা একটা রাজ্যের অংশকে অন্য রাজ্যের সঙ্গে যুক্ত করতে পারে। ভারত সরকার পার্লামেন্টে আইন তৈরি করে করতে পারে। তবুও ভারতের 28টা অঙ্গরাজ্যের স্থায়িত্ব আছে, 8টি কেন্দ্রশাসিত অঞ্চলের স্থায়িত্ব আছে। অঙ্গরাজ্যগুলির জনগণের মধ্যে দেশপ্রেম আছে, জাতীয়তাবাদ আছে। তারা অঙ্গরাজ্যকে তথা গোটা ভারতবর্ষকে স্বাধীন রাখতে চায়, সার্বভৌম রাষ্ট্র হিসাবে তারা গণ্য করতে চায়। এই মানসিকতা হলো জাতীয়তাবাদের ধারণা। এত কিছু আছে এই রাজ্যগুলির, নির্দিষ্ট জনগণ জনসমষ্টি আছে, সরকার আছে, নির্দিষ্ট আয়তনের ভূখণ্ড আছে, স্থায়িত্ব আছে। নাই কি? নাই হচ্ছে চূড়ান্ত ক্ষমতা নেই। যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে থেকে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যে ক্ষমতা বন্টনের ব্যবস্থা আছে, কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকারগুলির যে প্রশাসনিক সম্পর্ক আছে, কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যে আর্থিক সম্পর্ক আছে এবং অর্থনৈতিক ক্ষেত্রে যে ক্ষমতা বিভাজন রয়েছে, তারই মধ্য দিয়ে অঙ্গরাজ্যগুলির শাসন ব্যবস্থা পরিচালিত হয়। রাজ্যগুলিকে কেন্দ্রের আইন মেনে শাসন কার্য পরিচালনা করতে হয়। একটাই ভারতবর্ষের সংবিধান। ভারতবর্ষের রাজ্যগুলির মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যের মতো নির্দিষ্ট অঙ্গরাজ্যের মতো সংবিধান নেই। ভারতের একটাই সংবিধান। তাহলে আমরা দেখছি যে পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা এইরকম যে 28টি রাজ্য আছে, তাদের চূড়ান্ত ক্ষমতা নেই, অপ্রতিহত ক্ষমতা নেই, বিদেশের সঙ্গে সন্ধি চুক্তি করতে পারে না। সুতরাং তাদের যে ক্ষমতা সেটা আঞ্চলিক স্বার্থে সীমাবদ্ধ, রাজ্যের স্বার্থে সীমাবদ্ধ। রাজ্যের এবং কেন্দ্রের মধ্যে আইনগত সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে, আইনগত ক্ষমতা বন্টনের ক্ষেত্রে 3টি তালিকা আছে। কেন্দ্রীয় তালিকা আছে, কেন্দ্রীয় তালিকায় কেন্দ্রীয় সরকার পার্লামেন্ট আইন তৈরি করে। রাজ্য তালিকা আছে, রাজ্য সরকার রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন তৈরি করে। যুগ্ম তালিকা কেন্দ্র এবং রাজ্যের যৌথ তালিকা, কেন্দ্র এবং রাজ্যে যৌথভাবে আইন তৈরি করতে পারে। কিন্তু পার্লামেন্ট প্রয়োজন মনে করলে সাংবিধানিক বিভিন্ন ধারার মধ্য দিয়ে পার্লামেন্ট রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন তৈরি করতে পারে। আর যুগ্ম তালিকার ক্ষেত্রে রাজ্য আইন তৈরি করেছে, কেন্দ্র আইন তৈরি করেছে একই বিষয়ে। রাজ্য আইন যদি কেন্দ্রীয় আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ না হয়, তাহলে অসঙ্গতিপূর্ণ অংশটুকু রাজ্যের আইনের বাতিল হয়ে যাবে। এক্ষেত্রে কেন্দ্রের প্রাধান্য। প্রশাসনিক ক্ষেত্রে নির্দেশ দানের মধ্য দিয়ে কেন্দ্র সরকার রাজ্য সরকারগুলিকে যথাযথ সম্মান মর্যাদা নাও দিতে পারে। আর্থিক ক্ষেত্রে অত্যন্ত কেন্দ্র প্রবণতা আছে। আর্থিক ক্ষেত্রে যুগ্ম তালিকা নেই, দুটো তালিকায় আর্থিক ক্ষমতা বন্টনের বিষয় আছে।
অর্থ কমিশন রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত সদস্যদের দ্বারা এখানে কেন্দ্রের প্রাধান্য আছে। তাহলে আমরা দেখছি রাজ্যগুলি কিন্তু যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে যতটুকু ক্ষমতা ভোগ করা দরকার ততটুকু ক্ষমতাও রাজ্যগুলি ভোগ করতে পারে না। তাই এগুলিকে আমরা রাষ্ট্র বলবো না। পশ্চিমবঙ্গকে, বিহারকে, উত্তরপ্রদেশকে, অন্ধ্রপ্রদেশকে, ঝাড়খণ্ডকে, গুজরাট, মহারাষ্ট্র কোনোটাকে আমরা বলবো না যে রাষ্ট্র। এবার তোমাদের সামনে আমি তুলে ধরতে চাইছি যে জাতিপুঞ্জ, সম্মিলিত জাতিপুঞ্জ 1945 সালের 26শে অক্টোবর তারিখে গঠিত হয় মিত্র শক্তিগুলির উদ্যোগে। দ্বিতীয় মহাযুদ্ধের সময়ে একটা আন্তর্জাতিক সংগঠন গড়ে তোলার চেষ্টা হয়। তোমরা জেনে রাখো, প্রথম মহাযুদ্ধের পর জাতিসংঘ গঠিত হয়েছিল 1919 সালে প্যারিসের শান্তি বৈঠকে উড্রো উইলসনের উপস্থিতিতে, এবং তারই 14 দফা দাবির মধ্যে অন্যতম একটা দাবির ভিত্তিতে বিশ্বকে যুদ্ধমুক্ত রাখার জন্য, বিশ্বের সমস্ত রাষ্ট্রের নিরাপত্তা রক্ষার জন্য, শান্তি রক্ষার জন্য একটা আন্তর্জাতিক সংগঠন গড়ে তোলার কথা তিনি বলেছিলেন এবং 1919 সালে গঠিত হয়েছিল। সেই জাতিসংঘ ব্যর্থ হয়েছে আমরা লক্ষ্য করেছি। 1939 সালে হিটলার পোল্যান্ড আক্রমণ করেছিলেন, তার মধ্য দিয়ে দ্বিতীয় মহাযুদ্ধ শুরু হয়ে যায়। প্রথমে অক্ষর শক্তি জোট জয়লাভ করে ফ্রান্সকে দখল করে নেয়। ফ্রান্সকে যুদ্ধের মাধ্যমে জার্মানির রাষ্ট্রনায়ক একনায়কতান্ত্রিক শাসক হিটলার পরাজিত করেন। কিন্তু মিত্রশক্তির দেশগুলির উদ্যোগে বিভিন্ন সম্মেলনের মধ্য দিয়ে জাতিপুঞ্জ গঠিত হলো। যেহেতু লিগ অফ নেশনস ব্যর্থ হয়েছে, যুদ্ধমুক্ত পৃথিবী উপহার বিশ্ববাসীকে লিগ অফ নেশন দিতে পারেনি। দ্বিতীয় মহাযুদ্ধে পরমাণু বোমা ব্যবহার হলো। মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের নাগাসাকি এবং হিরোশিমাতে পরমাণু বোমা প্রথম বর্ষণ করেছে। তাই পৃথিবী এবং মানব সভ্যতা ধ্বংসের দিকে অগ্রসর হচ্ছে। তাই বিশ্ব শান্তি নিরাপত্তা রক্ষার জন্য ইউএনও তৈরি হলো, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, সম্মিলিত জাতিপুঞ্জ, রাষ্ট্রপুঞ্জ, রাষ্ট্রসংঘ। এটাকে রাষ্ট্রের সঙ্গে তুলনা করা যাবে কি? দেখো, রাষ্ট্রের নির্দিষ্ট ভূখণ্ড আছে, কিন্তু রাষ্ট্রসংঘের কি নির্দিষ্ট ভূখণ্ড আছে? তোমরা বলতে পারো যে রাষ্ট্রপুঞ্জ বা রাষ্ট্রসংঘ বা জাতিপুঞ্জ বা ইউএনওর 193টি সদস্য রাষ্ট্র আছে। 193টি সদস্য রাষ্ট্রের যে ভূখণ্ড সেটাই ইউএনওর ভূখণ্ড। এভাবে ভাবলে হবে না। একটা রাষ্ট্রের নির্দিষ্ট সীমানা আছে, ভূখণ্ড আছে, সেই ভূখণ্ডের উপর তার চূড়ান্ত ক্ষমতা আছে। কিন্তু ইউএনওর জাতিপুঞ্জের সেই কর্তৃত্ব আছে কি? চূড়ান্ত ক্ষমতা নির্দিষ্ট 193টি দেশের উপর প্রতিষ্ঠিত করতে পারে কি? এই তো আমরা দেখলাম সাম্প্রতিককালে ইউক্রেন যুদ্ধে ইউক্রেনকে রাশিয়া আক্রমণ করলো, রাশিয়াকে যুদ্ধ থামাতে বলল ইউএনওর উদ্যোগে জরুরি সভাতে
সাধারণ সভার জরুরি সভাতে সিদ্ধান্ত হলো 141টা দেশ রাশিয়াকে যুদ্ধ বন্ধ করতে বলেছে। রাশিয়া তো যুদ্ধ বন্ধ করেনি। তাহলে একটা রাষ্ট্রের যে চূড়ান্ত ক্ষমতা আছে, রাষ্ট্রের অভ্যন্তরে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে কোন দেশের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে, কোন দেশের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে, কার সঙ্গে বন্ধুত্ব করবে, সবটাই রাষ্ট্রের ইচ্ছার উপরে নির্ভর করে। কিন্তু ইউনোর তো এরকম ব্যাপার নেই। তাহলে তোমরা দেখো যে ইউনোর কিন্তু চূড়ান্ত ক্ষমতা নেই, রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতা আছে। রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতা আছে। রাষ্ট্রের সদস্য হওয়া বাধ্যতামূলক, নাগরিক তাকে রাষ্ট্রের সদস্য হতেই হবে। কিন্তু ইউনোর সদস্য কোনো রাষ্ট্র যদি হব না মনে করে, না হতে পারে। ইউনোর সদস্য পদ গ্রহণ করা বা না করা একটা রাষ্ট্রের ইচ্ছা অনিচ্ছার উপরে নির্ভর করে। কিন্তু রাষ্ট্রের মধ্যে যারা বসবাস করে তারা তো রাষ্ট্রের নাগরিক, তাদের হতেই হবে। নাগরিকতাহীন কোনো মানুষ তাদের ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ ঘটাতে সক্ষম হবে না। তাই প্রত্যেকটা নাগরিককে, প্রত্যেকটা মানুষকে রাষ্ট্রের, দেশের নাগরিক হতে হবে। কিন্তু ইউনোর সদস্য মেম্বারশিপ নেওয়া না নেওয়া সবটাই কিন্তু এক একটি রাষ্ট্রের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে। সদস্যপদ ত্যাগ করতে পারে, এমনকি অনেক রাষ্ট্রের উদ্যোগে কোনো সদস্যের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ ঘোষণা করলেও সেক্ষেত্রে দেখা যায় অনেক রাষ্ট্র তার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্থাপন করছে। আমরা লক্ষ্য করেছি 1990-91 সালে মধ্যপ্রাচ্যের খাড়ির যুদ্ধে কুয়েতকে কেন্দ্র করে একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ইউনোকে ব্যবহার করে সৌদি আরবের মাটিতে পা রেখে মাল্টি ন্যাশনাল বাহিনী তৈরি করে, জাতিপুঞ্জের একটা বাহিনী তৈরি করে কুয়েতকে আক্রমণ করে এবং কুয়েতকে সাদ্দাম হোসেনের দখলীকৃত ভূখণ্ডকে উদ্ধার করে এবং কুয়েত রাষ্ট্রে পরিণত হয়েছে। তাহলে আমরা সেক্ষেত্রে আমরা কি দেখছি যে মেম্বারশিপের ইউনোর যে নিয়ম মানা সেটা তার ইচ্ছার উপর নির্ভর করে। একটা রাষ্ট্রের সংবিধান আছে, একটা রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, একটা রাষ্ট্রের সরকারের প্রকৃতি কী হবে, নাগরিকদের অধিকার, নাগরিকদের কর্তব্য সংবিধানে লিপিবদ্ধ থাকে। জাতিপুঞ্জের যে সংবিধান তাকে সংবিধান বলা যায় না, সনদ বলা যায়, চার্টার বা সনদ। একটা রাষ্ট্রের সরকার, সে দেশের সরকার সংবিধান মেনে আইন তৈরি করবে, সংবিধান মেনে রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতা প্রয়োগ করবে। কিন্তু জাতিপুঞ্জের সদস্য রাষ্ট্রগুলি তারা সনদ মেনে চলবে, একথা ঠিকই, কিন্তু সনদকে অমান্য করলে সেই সনদ মেনে চলবে তার বাধ্যবাধকতার ব্যবস্থা নেই। তাহলে এক্ষেত্রে জাতিপুঞ্জকে রাষ্ট্র বলা যায় না। সংবিধান রাষ্ট্রের আছে, নির্দিষ্ট দলিলে লিপিবদ্ধ আছে, একাধিক দলিলে লিপিবদ্ধ আছে, নিয়মকানুন, দেশের শাসন সংক্রান্ত নিয়মকানুন। তোমরা জানো ব্রিটেনের একটা নির্দিষ্ট বই আকারে সংবিধান নেই, কিন্তু সে দেশে কি সংবিধান নেই? আছে। একাধিক দলিলে বিভিন্ন সময়ে যে আইন পাশ হয়েছে সেই আইনগুলো এক একটা দলিল, সেগুলি সংবিধানের মধ্যে লিপিবদ্ধ আছে। ব্রিটেনের সংবিধান অলিখিত সংবিধান। সুতরাং আমরা দেখছি যে জাতিপুঞ্জের সঙ্গে রাষ্ট্রের
তুলনা করা ঠিক নয়। জাতিপুঞ্জ চূড়ান্ত ক্ষমতার অধিকারী নয়। জাতিপুঞ্জের সাধারণ সভা আছে, সাধারণ সভাতে মিটিং হয়, সাধারণ সভাতে সিদ্ধান্ত হয়, সেটাই জাতিপুঞ্জের আইনে পরিণত হয়। সাধারণ সভাকে রাষ্ট্রের আইন বিভাগের সঙ্গে তুলনা করা যায়, কিন্তু সাধারণ সভার সিদ্ধান্ত সকল রাষ্ট্র মেনে নিতে পারে, আবার না মানতেও পারে। রাষ্ট্রের প্রশাসনিক সংস্থা শাসন বিভাগ আছে। জাতিপুঞ্জের প্রশাসনিক সংস্থা সিকিউরিটি কাউন্সিল। সিকিউরিটি কাউন্সিল অর্থাৎ নিরাপত্তা পরিষদ। এই নিরাপত্তা পরিষদ জাতিপুঞ্জের 6টা বিভাগের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ক্ষমতা ভোগ করে, সবথেকে বলিষ্ঠ সিদ্ধান্ত নিতে পারে, এখানে ভিটো প্রয়োগের ব্যবস্থা করতে পারে। তবু সিকিউরিটি কাউন্সিলের সিদ্ধান্ত সব রাষ্ট্রকে মেনে চলে। তাহলে রাষ্ট্রের যে প্রশাসনিক বিভাগ, যে শাসন বিভাগের রাজনৈতিক অংশ আছে, জনপ্রতিনিধির দ্বারা নির্বাচিত অংশ শাসন বিভাগের সরকারি সিদ্ধান্ত গ্রহণ করে, অন্যদিকে সেই সিদ্ধান্তকে, সেই সরকারি পলিসিকে, গভর্নমেন্ট পলিসিকে অরাজনৈতিক অংশ আমলারা বাস্তবে রূপায়িত করে। কিন্তু জাতিপুঞ্জেতে এরকম প্রশাসনিক সংস্থা নেই যা সবাই মেনে চলবে। সবাই মেনে চলতে পারে না। জাতিপুঞ্জে নিজস্ব সেনাবাহিনী নাই। কোনো দেশ, দুটি দেশের মধ্যে যুদ্ধ হলে যুদ্ধ থেকে বিরত থাকার নির্দেশ দেয় শান্তিপূর্ণভাবে, জাতিপুঞ্জ নির্দেশ দেয়। সেই নির্দেশকে অমান্য করলে জাতিপুঞ্জ বিভিন্ন সদস্য রাষ্ট্রের কাছ থেকে সেনাবাহিনী নিয়ে সেনা গঠন করে। সেই সেনা তার বিরুদ্ধে মোতায়েন করে, যুদ্ধ শুরু করে। যুদ্ধ বন্ধ করার জন্য যুদ্ধ একটা রাষ্ট্র করতে পারে, জাতিপুঞ্জ করতে পারে, কিন্তু তা ক্ষেত্রেও সিকিউরিটি কাউন্সিলের যে প্রশাসনিক দায়িত্ব, স্টিয়ারিং হুইল বলা হয় জাতিপুঞ্জের, সেই স্টিয়ারিং হুইলের দায়িত্ব কিন্তু নির্দেশ কিন্তু সব রাষ্ট্র মান্য করে না। আর স্টিয়ারিং হুইলটা কাদের হাতে আছে? মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে আছে স্টিয়ারিং হুইল, ইউকে, ব্রিটেনের হাতে, ফ্রান্সের হাতে, রাশিয়ার হাতে এবং চীনের হাতে। 5 বিগ পাওয়ার, তারা জাতিপুঞ্জকে কন্ট্রোল করছে। তবুও বলবো যে জাতিপুঞ্জের চূড়ান্ত ক্ষমতা, সার্বভৌম ক্ষমতা নেই যেটা রাষ্ট্রের আছে। একটা রাষ্ট্রের কর্ম দপ্তর আছে, প্রত্যেকটা মন্ত্রকের স্থায়ী কর্মচারী রয়েছে, অফিসার রয়েছেন, আমলা রয়েছেন, তারা গভর্নমেন্ট পলিসিকে ইমপ্লিমেন্ট করেন। জাতিপুঞ্জের যে আইন সাধারণ সভায় গৃহীত হয়, সনদে যে নিয়ম লিপিবদ্ধ আছে, সেগুলিকে বাস্তবে রূপায়িত করবার জন্য কর্ম দপ্তর আছে। প্রায় 14,000-এরও বেশি কর্মচারী রয়েছে। নিউ ইয়র্কে প্রধান কর্ম দপ্তর আছে, বিভিন্ন দেশে কর্ম দপ্তর আছে। তবুও কিন্তু এই কর্ম দপ্তরের ভূমিকা তোমার একটা রাষ্ট্রের ভূমিকার মতো নয়। কর্ম দপ্তরের হেড মহাসচিব, বর্তমানে কর্ম দপ্তরের হেড মহাসচিব বা জাতিপুঞ্জের মহাসচিব বলতে পারো অ্যান্টোনিও গুটারেস। তার প্রশাসনিক দায়িত্ব আছে আন্তর্জাতিক ক্ষেত্রে, শান্তি রক্ষার ক্ষেত্রে, নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে। তবু একটা রাষ্ট্রের শাসক, সংসদীয় গণতন্ত্র হলে প্রধানমন্ত্রীর যে ক্ষমতা, একটা রাষ্ট্রের অভ্যন্তরে রাষ্ট্রপতি শাসিত সরকার হলে একটা রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রপতির যে কর্তৃত্ব, সেটা কি মহাসচিবের জাতিপুঞ্জের উপর রয়েছে, তার সদস্য রাষ্ট্রগুলির উপর রয়েছে? তাহলে তো ইউক্রেন যুদ্ধ বন্ধ হতো। রাশিয়ার রাষ্ট্রনায়ক পুতিন তো অ্যান্টোনিও গুটারেসের বক্তব্যকে গুরুত্ব দেননি, যুদ্ধ বন্ধ করেননি। ন্যাটোর ভুক্ত দেশগুলির সঙ্গে রাশিয়ার যুদ্ধ
চালিয়ে যাচ্ছে। তাই সম্মিলিত জাতিপুঞ্জকে আমরা রাষ্ট্র বলবো না, রাষ্ট্র বলবো না। সম্মিলিত জাতিপুঞ্জ একটা অতি রাষ্ট্রীয় সংগঠন, অতি রাষ্ট্রীয় একটা সংস্থা, বিশ্ব সংস্থা, আন্তর্জাতিক সংগঠন। তার দায়িত্ব, আমি বিভিন্ন বিভাগের কথা আলোচনা করেছি। অর্থনৈতিক বিভাগ আছে, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ আছে, আন্তর্জাতিক আদালত আছে, রাষ্ট্রের যেমন বিচার বিভাগ আছে। কিন্তু এই আন্তর্জাতিক আদালত, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, একটা রাষ্ট্রের অর্থ বিভাগ, অর্থ দপ্তর যেভাবে দায়িত্ব নিয়ে কাজ করে জাতিপুঞ্জের অর্থনৈতিক সংস্থা সেইভাবে কাজ করতে পারে না। আন্তর্জাতিক বিচারালয় তাই একটা রাষ্ট্রের বিচার বিভাগ যেভাবে স্বাধীন ও নিরপেক্ষভাবে বিচার করে ন্যায় প্রতিষ্ঠিত করে, আন্তর্জাতিক আদালত সেক্ষেত্রে করতে পারে না। আন্তর্জাতিক আদালতের ক্ষমতা নির্ভর করে বিভিন্ন রাষ্ট্রের মর্জির উপর, বিশেষ করে বিগ পাওয়ার অর্থাৎ 5 বিগ পাওয়ারের উপর। তাহলে এইটা আমরা দেখছি যে রাষ্ট্র স্থায়ী প্রতিষ্ঠান, কিন্তু জাতিপুঞ্জ স্থায়ী প্রতিষ্ঠান নয়। জাতিপুঞ্জ আজকে আছে, আগামী দিনে উঠে যেতে পারে। তোমরা তো দেখলে 1919 সালে যে জাতিসংঘ গঠিত হলো, সেটা 1939 সালে যখন দ্বিতীয় মহাযুদ্ধ শুরু হলো, জাতিসংঘ ফেলিওর হলো, ব্যর্থ হলো, এবং আনুষ্ঠানিকভাবে 1946 সালে এই জাতিসংঘ বিলুপ্ত হয়েছে। তাই আগামী দিনে ইউএনও ব্যর্থ হতে পারে, ইউএনও বিলুপ্ত হতে পারে, কিন্তু স্টেট কিন্তু থাকবে। স্টেটকেও দখল করে নিতে পারে অন্য রাষ্ট্র, কিন্তু সেটা সহজ ব্যাপার নয়। যাই হোক, এবার আমি জাতিপুঞ্জ এবং রাষ্ট্রের মধ্যে, জাতিপুঞ্জকে যে রাষ্ট্র বলা যাবে না সেটা আরেকটা পয়েন্ট, গুরুত্বপূর্ণ পয়েন্ট। সেটা হলো কি, সভরেন পাওয়ার, সভরেন্টি, সার্বভৌম ক্ষমতা। এটা রাষ্ট্রের একমাত্র বৈশিষ্ট্য। এই সার্বভৌম ক্ষমতা জাতিপুঞ্জের নেই, কোনো আঞ্চলিক সংগঠনেরও নেই। এবার আমি আলোচনা করতে চাই স্টেট এবং সোসাইটির মধ্যে। এখানে এমসিকিউ আসলে পারবে স্টেট আগে না সোসাইটি আগে? বলবে সোসাইটি আগে, সমাজ আগে। প্রাচীন গ্রিক দার্শনিকরা মনে করতেন যে সমাজ আর রাষ্ট্র সমার্থক, রাষ্ট্র এবং সমাজকে আলাদা করা যায় না। কিন্তু আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা বলেছেন যে না, রাষ্ট্র এবং সমাজের মধ্যে পার্থক্য আছে। রাষ্ট্রের আগে জন্ম লাভ করেছে সমাজ, উদ্ভবগত পার্থক্য, পরিধিগত পার্থক্য আছে। পরিধি মানে কি, রাষ্ট্রের কাজের পরিধি অনেক বেশি, কিন্তু তার থেকে অনেক বেশি হলো সমাজের কাজের পরিধি। রাষ্ট্র মূলত মানুষের রাজনৈতিক দিক নিয়ে আলোচনা করে, মূলত গভর্নমেন্টে, কিন্তু সমাজে বহু বিষয় আছে যেগুলি রাষ্ট্র লক্ষ্য রাখতে পারে না, লক্ষ্য রাখা সম্ভব নয়। তাই সমাজের কাজের পরিধি অনেক বেশি। 3 নম্বর পার্থক্য সমাজ আর রাষ্ট্রের মধ্যে। সমাজ আর রাষ্ট্রের মধ্যে 3 নম্বর পার্থক্য। দেখো, সমাজে বহু উপাদান আছে, কিন্তু উপাদানগুলো সব মানুষ মেনে চলে না। কিন্তু রাষ্ট্রের উপাদান কিন্তু আবশ্যিক উপাদান। দেখো, রাষ্ট্রের জনসমষ্টি উপাদান, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার, স্থায়িত্ব, এগুলো থাকবে। আর সব থেকে বড় বিষয় হলো যে সার্বভৌম ক্ষমতা। এটা কিন্তু চূড়ান্ত ক্ষমতা, এটা থাকবেই। সমাজের হাতে চূড়ান্ত ক্ষমতা থাকে না। সামাজিক বিষয়ে যে সিদ্ধান্ত নেন সমাজের গণ্যমান্য ব্যক্তিরা, সেই সিদ্ধান্ত আইনগত নয়। সেই সিদ্ধান্ত সমাজের মানুষ মানতেও পারে, নাও মানতে পারে। এবং
অমান্য করলে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারবে না সমাজ। নেক্সট, সমাজ হলো স্বেচ্ছামূলক আর রাষ্ট্র হলো বাধ্যতামূলক। এখানে রাষ্ট্রের আইন মান্য করতেই হবে, সমাজের নিয়ম মানতেও পারে নাও মানতে পারে, এখানে বাধ্যবাধকতা নেই। এইবার আমি আলোচনা করব, সেটা হলো রাষ্ট্র এবং অন্যান্য সামাজিক সংগঠন। রাষ্ট্র এবং অন্যান্য সামাজিক সংগঠনের পার্থক্য, এক নম্বর পার্থক্য যে উদ্ভবগত পার্থক্য। উদ্ভবগত, রাষ্ট্র সমাজ বিকাশের একটি স্তরে রাষ্ট্রের সৃষ্টি হয়েছে, মানুষ ধীরে ধীরে রাষ্ট্রকে সৃষ্টি করেছে। উদ্ভবগত পার্থক্যের ক্ষেত্রে আমরা সামাজিক সংঘের ক্ষেত্রে বলবো এটা কৃত্রিমভাবে মানুষ সৃষ্টি করে, কৃত্রিমভাবে সৃষ্টি করে এবং এটাকে বিলুপ্ত করতে পারে। সদস্যপদ এটা স্টেটের সদস্যপদ, নাগরিকতা বাধ্যতামূলক, কিন্তু সামাজিক সংঘের সদস্যপদ গ্রহণ করা বা না করা বাধ্যতামূলক নয়, সংঘের সদস্যের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে। নেক্সট পার্থক্য হচ্ছে আকৃতিগত। সামাজিক সংঘের আকৃতি ছোট ক্ষুদ্র, কিন্তু রাষ্ট্রের আকৃতি অনেক বড়। 5, ভূখণ্ড। রাষ্ট্রের নির্দিষ্ট ভূখণ্ড আছে, সামাজিক সংঘের নির্দিষ্ট ভূখণ্ড নেই। স্থায়িত্ব, সামাজিক সংঘে স্থায়িত্ব নেই, রাষ্ট্রের স্থায়িত্ব আছে। চূড়ান্ত ক্ষমতার ক্ষেত্রে পার্থক্য। 7 নাম্বার, রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতা আছে, সার্বভৌম ক্ষমতা আছে, সামাজিক সংঘের সার্বভৌম ক্ষমতা নেই। প্রাধান্যের ক্ষেত্রে পার্থক্য আছে। 8 নাম্বার, রাষ্ট্রের প্রাধান্য আর সামাজিক সংঘের প্রাধান্য এক হতে পারে না। রাষ্ট্র এবং সামাজিক সংঘের মধ্যে রাষ্ট্রের প্রাধান্য বেশি। সামাজিক সংঘ রাষ্ট্রের অধীন থেকে কাজ করে। মানব জীবনে রাষ্ট্রের অবদান বেশি, আইনগত অবদান আছে মানব জীবনে। সামাজিক সংঘের প্রভাব থাকলেও রাষ্ট্রের প্রভাব অনেকটাই বেশি। এইবার আর একটা বিষয় আমি আলোচনা করে শেষ করব আজকের আলোচনা, সরকার এবং রাষ্ট্রের মধ্যে পার্থক্য। দেখো, রাষ্ট্র বিমূর্ত, সরকার মূর্ত। সরকারকে চোখে দেখা যায়, তবে একটু বলে রাখি, অনেক আগে রাষ্ট্র এবং গভর্নমেন্টকে একই অর্থে ব্যবহার করা হতো। অনেক আগে, যেমন 14 লুই ফরাসি সম্রাট, স্বৈরাচারী সম্রাট, উনি বলেছিলেন আই অ্যাম দ্য স্টেট, মানে এখানে রাজা, আমি মানে কি 14 লুই, তিনি রাষ্ট্র, তাহলে সরকার, তিনি রাষ্ট্র। তাই দেখো, আই অ্যাম দ্য স্টেট, এই বক্তব্যের মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে যে সরকার এবং রাষ্ট্র সমার্থক, একই বিষয়। এছাড়া আমরা একজন বিখ্যাত সামাজিক চুক্তি মতবাদী রাষ্ট্রবিজ্ঞানী, তোমরা আগের অনেক ভিডিওতে দেখেছো শুনেছ, হবস, চরম রাজতন্ত্রের সমর্থক। তিনি তার বিখ্যাত গ্রন্থ লেভিয়াথান 1651 সালে লিখেছেন। সেক্ষেত্রেও তিনি বলছেন, এই গ্রন্থেও তিনি উল্লেখ করেছেন, রাষ্ট্র এবং সরকারের মধ্যে কোনো পার্থক্য নেই। কিন্তু রাষ্ট্র এবং সরকার আলাদা বিষয় রে ভাই, এ দুটো এক নয়। আমরা 1-2 পয়েন্ট করে উল্লেখ করব। 1 নাম্বার, রাষ্ট্রের প্রকৃতি আর সরকারের প্রকৃতি তো এক হতে পারে না। রাষ্ট্র একটা স্থায়ী প্রতিষ্ঠান, এর মহৎ উদ্দেশ্য আছে, একটা নেচারটা আলাদা রাষ্ট্রের, বাধ্যবাধকতা আছে, স্থায়িত্ব আছে, চূড়ান্ত ক্ষমতা আছে। কিন্তু সরকারের চূড়ান্ত ক্ষমতা নেই। সরকার চূড়ান্ত ক্ষমতা, রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতাকে প্রয়োগ করে
সরকার পরিবর্তনশীল, সুতরাং সরকারের নেচার, প্রকৃতি, নেচার আলাদা। গভর্নমেন্ট নেচার, স্টেটের নেচার এক হতে পারে। নাম্বার 2, আদর্শগত পার্থক্য। রাষ্ট্রের আদর্শ থাকে, সরকার সেই আদর্শকে বাস্তবে রূপায়িত করে। তোমরা জানো যে জনকল্যাণকর রাষ্ট্রের আদর্শকে গ্রহণ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র 1930-এর দশকে। তারপর আদর্শ পাল্টে গেল 1970 দশকে। জনকল্যাণকর রাষ্ট্রের আদর্শকে ত্যাগ করে মিনিমাল স্টেটের আদর্শকে গ্রহণ করল। বিশ্বের বহু দেশে এখানে আদর্শের পার্থক্য আছে। তাহলে আজকে সরকার সেই আদর্শকে মেনে চলতে বাধ্য, রাষ্ট্রের আদর্শকে। তাহলে সরকারের নিজস্ব আদর্শ নেই, আদর্শ আছে, সরকারের কর্মসূচি আছে। তাই জনকল্যাণকর রাষ্ট্রের আদর্শ, ভারতবর্ষে যেমন গণতান্ত্রিক সমাজবাদের আদর্শ, সেখানে মিশ্র অর্থনীতি সরকার গ্রহণ করেছে। জনকল্যাণকর রাষ্ট্রের আদর্শকে গ্রহণ করার পরে মিশ্র অর্থনীতি গ্রহণ করেছে। 1991 সালে নয়া শিল্পনীতি, নয়া অর্থনীতি, বেসরকারীকরণ, নয়া উদারীকরণ, বিশ্বায়ন প্রক্রিয়াকে ভারত গ্রহণ করার ফলে জনকল্যাণকর আদর্শকে ত্যাগ করেছে। তাহলে মিনিমাল স্টেটের আদর্শকে গ্রহণ করেছে। নিউ ইকোনমি পলিসিকে ভারত সরকার 1991 সাল থেকে গ্রহণ করেছে। স্টেটের আদর্শকে সরকার বহন করে, বাস্তবে রূপায়িত করে। তাই আদর্শগত ক্ষেত্রে সরকার এবং রাষ্ট্রের মধ্যে পার্থক্য আছে। 3 নাম্বার, সংখ্যার দিক থেকে পার্থক্য। দেখো, সরকারে যারা থাকে তাদের সংখ্যা কম, কিন্তু রাষ্ট্রের সদস্য বহু। ভারতবর্ষে 140 কোটি রাষ্ট্রের সদস্য। গভর্নমেন্টের সঙ্গে এতজন যুক্ত আছে কি? আমি পরিসংখ্যানটা বললাম না, এতজন মিলে তো সরকার নেই। গণতান্ত্রিক রাষ্ট্রের জনপ্রতিনিধিরাই সরকারি ক্ষমতা দখল করে। যে দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সেই দল সরকার গঠন করে। আর যদি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পায়, তাহলে অনেকগুলো দল মিলে, কয়েকটা দল মিলে একটা মিলিত গভর্নমেন্ট মোর্চা সরকার গঠন করে। সেখানেও সরকারের সংখ্যা কিন্তু বেশি নয়। তাহলে আমরা লক্ষ্য করছি সংখ্যার দিক থেকে রাষ্ট্রের সদস্য অনেক, নাগরিক অনেক, সরকারি সদস্য অনেক কম। 4, গঠনগত। সরকার গঠন করে জনগণ ভোট দিয়ে, কিন্তু জনগণ ভোট দিয়ে রাষ্ট্র গঠন করতে পারে কি? জনগণ কিন্তু ভোট দিয়ে রাষ্ট্র গঠন করতে পারে না। মাইন্ড ইট। জনগণ ভোট দিয়ে সরকার গঠন করে, কিন্তু জনগণ ভোট দিয়ে রাষ্ট্র গঠন করতে পারে কি? পারে না। পরাধীন রাষ্ট্র সংগ্রামের মধ্য দিয়ে রাষ্ট্র গঠন করে। এর উদাহরণ তোমরা জানো আর কি। জার্মানি ঐক্য আন্দোলন, জার্মানি ঐক্যবদ্ধ হয়েছে, ইটালি ঐক্যবদ্ধ হয়েছে, বিদেশি শাসন শোষণকে তারা পরাজিত করেছে, স্বাধীন হয়েছে। চীন স্বাধীনতা লাভ করেছে, ভারত স্বাধীনতা লাভ করেছে। তাহলে আমরা দেখছি যে গঠনগত দিক থেকে সরকার এবং রাষ্ট্রের মধ্যে পার্থক্য আছে। স্থায়িত্ব। রাষ্ট্র স্থায়ী প্রতিষ্ঠান, সরকার অস্থায়ী। সরকার পরিবর্তনের অর্থ মানে রাষ্ট্রের স্থায়িত্ব ক্ষুণ্ণ হয় না। রাষ্ট্র তো রাষ্ট্রই, রাষ্ট্র থেকে যায়, বিমূর্ত ধারণা। গভর্নমেন্ট ইলেকশনের মধ্য দিয়ে পরিবর্তিত হয়। আবার অনেক দেশে ইলেকটেড গভর্নমেন্টকে উচ্ছেদ করে শক্তি প্রয়োগ করে মিলিটারি গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হয়। এটা তোমরা জানো। একনায়কতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়। তাহলে স্থায়িত্ব, কিন্তু স্থায়িত্বের দিক থেকে গভর্নমেন্ট অস্থায়ী, গভর্নমেন্ট পরিবর্তনশীল, স্টেট স্থায়ী। 6, বৈশিষ্ট্যগত পার্থক্য। সরকারের বৈশিষ্ট্য কি? সরকার গণতান্ত্রিক, সরকার সমাজতান্ত্রিক, সরকার একনায়কতান্ত্রিক, এককেন্দ্রিক, সরকার যুক্তরাষ্ট্রীয়,
সরকার নিয়মতান্ত্রিক রাজতান্ত্রিক, নিয়মতান্ত্রিক রাজতান্ত্রিক গণতান্ত্রিক, শুধু সাধারণতান্ত্রিক সরকারের প্রকৃতি। একনায়কতান্ত্রিক, একজন ব্যক্তির হাতে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত হয় একনায়কতন্ত্র। সর্বহারার একনায়কত্ব, সর্বহারা শ্রেণীর হাতে সব ক্ষমতা প্রদান হয়, সরকারের নেচার। কিন্তু রাষ্ট্রের বৈশিষ্ট্য আলাদা। রাষ্ট্র একটা রাজনৈতিক ব্যবস্থার মধ্যে থাকে, সেখানে উদারনীতি গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা হতে পারে, সমাজতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা হতে পারে, সর্বাত্মকবাদী রাজনৈতিক ব্যবস্থা হতে পারে। তাই সরকারের বৈশিষ্ট্য আর রাষ্ট্রের বৈশিষ্ট্য এক হতে পারে না। রাষ্ট্রের বৈশিষ্ট্যের মধ্যে জনসমষ্টি থাকবে, রাষ্ট্রের বৈশিষ্ট্যের মধ্যে চূড়ান্ত ক্ষমতা থাকবে, রাষ্ট্রের বৈশিষ্ট্যের মধ্যে আবার সরকারও থাকবে, রাষ্ট্রের বৈশিষ্ট্যের মধ্যে স্থায়িত্ব থাকবে। সুতরাং গভর্নমেন্ট এবং স্টেটের যে বৈশিষ্ট্য এক হতে পারে না। নেক্সট পার্থক্য 7 নাম্বার, অস্তিত্ব। অস্তিত্বের ক্ষেত্রে পার্থক্য আছে। অস্তিত্ব কার বেশি? রাষ্ট্রের বেশি। রাষ্ট্রের অস্তিত্বকে বেশি গুরুত্ব দেওয়া হয়, সরকারের অস্তিত্ব থাকতেও পারে, না থাকতে পারে। নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না থাকলে কয়েকটা দল মিলে যখন পাঁচপিছালি সরকার তৈরি হয়, সেই সরকার নির্দিষ্ট সময় পর্যন্ত নাও টিকতে পারে, সরকারের পতন করতে পারে। তাহলে এখানে সেই সরকারটার অস্তিত্ব থাকবে না, নতুন সরকার আসবে। কিন্তু স্টেট তো স্টেটই, তার অস্তিত্ব সবসময় বিরাজমান। 8 নাম্বার পার্থক্য গভর্নমেন্ট এবং স্টেটের মধ্যে। কী পার্থক্য? পরিচালনাগত পার্থক্য। স্টেটকে পরিচালনা করে সরকার, আর সরকারকে পরিচালনা করে, সরকারের মূল শক্তি হচ্ছে জনগণ। গণতান্ত্রিক কাঠামোতে জনগণই শেষ কথা বলে। আবার সমাজতান্ত্রিক ব্যবস্থাতে যারা শাসন ক্ষমতায় যায় তাদেরকে নির্দিষ্ট সময়ের আগেই যদি যথাযথভাবে দায়িত্ব পালন না করে, তাহলে জনগণ সর্বহারা শ্রেণী তাদেরকে রিকল করতে পারে, শাসন থেকে অপসারিত করতে পারে। আর গণতান্ত্রিক সিস্টেমে নির্দিষ্ট সময় পর্যন্ত তারা ক্ষমতায় থাকবে, পরবর্তী ইলেকশনে তারা ক্ষমতাচ্যুত করতে পারবে। তাহলে সরকার পরিচালনা আর রাষ্ট্র পরিচালনা এক্ষেত্রে অনেক পার্থক্য আছে। সার্বভৌম ক্ষমতার ক্ষেত্রে পার্থক্য। রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা আছে, রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতা আছে, অপ্রতিহত ক্ষমতা আছে, নিরঙ্কুশ ক্ষমতা আছে। রাষ্ট্রের এই সার্বভৌম চূড়ান্ত ক্ষমতা প্রথা, শাসনতান্ত্রিক রীতিনীতি, আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক সংগঠন, সংবিধান, জনমত প্রভৃতির দ্বারা সীমাবদ্ধ হলেও রাষ্ট্র কিন্তু চূড়ান্ত ক্ষমতাই ভোগ করে। রাষ্ট্র শেষ সিদ্ধান্ত নিতে পারে, গভর্নমেন্ট পারে না। গভর্নমেন্ট চূড়ান্ত ক্ষমতা প্রয়োগ করে। কেন প্রয়োগ করে? যেহেতু রাষ্ট্র একটা বিমূর্ত ধারণা, সেই ধারণার নামে যে চূড়ান্ত ক্ষমতা, সেইটা গভর্নমেন্ট প্রয়োগ করে। সরকার সার্বভৌম ক্ষমতার প্রয়োগকারী সংস্থা, আর সার্বভৌম ক্ষমতা হলো রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতা। এই ক্ষমতা রাষ্ট্রের কারও থাকতে পারে না। রাষ্ট্রের অভ্যন্তরে কোনো গোষ্ঠীর সার্বভৌম ক্ষমতা থাকবে না, সরকারের ক্ষমতা থাকবে না। সার্বভৌম ক্ষমতা একমাত্র রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা থাকবে। ক্লিয়ার হলো? আশা করি তোমরা আলোচনাটা বুঝতে পেরেছ। খুব মন দিয়ে আলোচনা শুনবে। আর টেক্সট বইটা অল্পই পাতা, যে কোনো ভালো লেখকের একটা টেক্সট বই কিনে তোমরা পড়বে। এমসিকিউ যতই কঠিন হোক সব চিনতে পারবে, সব চিনতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু প্রথমে আমাদের
একটা ধারণা তৈরি করতে হবে একটা সাবজেক্টে, যেটা তোমরা করো। আমার যারা ভিডিও শোনো নিশ্চয়ই বুঝতে পারো আমি হার্ট অ্যান্ড সোল চেষ্টা করি যে তোমরা কি করে কনসেপ্টটা পাবে, আমি চেষ্টা করি আর কি। আর তোমরাও চেষ্টা করো, আরও বেশি চেষ্টা করবে, খুব ভালো ফল পাবে। এখন ইউটিউব ফলো করতে হবে, তাহলে অনেক অনেক ইনফরমেশান পাবে। অল ইন্ডিয়া এক্সাম দেবে, সেখানে পলিটিক্যাল সায়েন্সের বিষয় থাকবেই, একটা বিরাট সংখ্যক কোশ্চেন পলিটিক্যাল সায়েন্সে থাকে। সুতরাং পলিটিক্যাল সায়েন্স খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্ট, তোমরা ভালো করে পড়বে আর কনসেপ্ট নেবে। কনসেপ্টের মধ্য দিয়ে তুমি তোমার এমসিকিউ অ্যান্সারটা কিন্তু পারবে, আশা করি পারবে। আর একটা কথা, প্রথম সেমিস্টারে খুব ভালো করে পড়লে তোমার সেকেন্ড সেমিস্টারে অনেক হেল্প হবে। আমি ভিডিও বানাবো তোমাদের জন্য, দেখবে যা এত সহজ হবে। প্রথম সেমিস্টারে থিওরি আছে, এটা আমাদের তো এরপরেও চ্যাপ্টার আছে, আমি বানাবো নাগরিকতার চ্যাপ্টার, ওটাও থিওরি আছে, অ্যাপ্লিকেশন আছে। তারপর লাস্টের দুটো চ্যাপ্টারে কিছু থিওরি কথাবার্তা আছে, যেমন সংবিধান কাকে বলে টলে, এগুলো একটু থিওরি টাইপের, আর থিওরি বলতে গেলে। আর ইন্ডিয়ান কনস্টিটিউশন খুবই ভালো। তোমরা শুধু এই সেমিস্টারের জন্য না, তোমাদের যতদিন চাকরি না পাবে, চাকরি জন্য প্রিপারেশন নেবে, ততদিন কিন্তু এই 11-এর সিলেবাস তোমাদের জানতে হবে এবং বহন করতে হবে। আশা করি তোমরা পারবে। আমার চ্যানেলের পাশে থাকবে, সাবস্ক্রাইব করবে। অনেকেই ভিডিও দেখো হয়তো করনি, বা নতুন যারা তারা সাবস্ক্রাইব করে দেবে। এই বলে আজকের আলোচনা আমি শেষ করছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট।